বিয়ের কয়েকদিন পরেই বুঝতে পেরেছিলাম আমার শ্বশুরবাড়িতে সব কিছু আমার ননাসের কথা মতো চলে। তিনি যা বলবেন সেটাই ঠিক। আমার শাশুড়ি এবং স্বামী সব মেনে নিতেন অকপটে। বিয়ে হয়ে গেলেও ননাস প্রায় এসে তার বাপের বাড়িতে থাকতেন। কেন জানি আমাকে একদম সহ্য করতে পারতেন না। সারাক্ষণ বিভিন্নভাবে ছোট করতেন। কথায় কথায় বলতেন, তোমরা তো আমাদের লেভেলের না, আমাদের পাশাপাশি দাঁড়ানোর কোনো যোগ্যতাও তোমাদের নেই। আমি মধ্যবিত্ত পরিবারের বড় মেয়ে। আমার পরে দুটি বোন আছে। মধ্যবিত্ত হলেও কখনো অভাব বুঝিনি। একগাদা আত্মীয় স্বজনদের মধ্যে ভালোবাসা নিয়ে বেড়ে উঠেছি। হিংসা বিদ্বেষ কী তাও বুঝিনি কখনো। 18 বছর বয়সে এক বিয়ের অনুষ্ঠানে আমাকে দেখে আমার স্বামী পছন্দ করলেন। একমাত্র ছেলে হিসেবে শাশুড়িও আমায় মেনে নিলেন। শুরুতে আমার বাবা এ বিয়েতে রাজি ছিলেন না, কিন্তু শাশুড়ি অনেক দরদ দেখিয়ে প্রতিশ্রুতি দিলেন তিনি আমাকে নিজের মেয়ের মতোই দেখে রাখবেন। এমনকি এটাও বললেন এ বিয়েতে তিনি কিছু চান না, শুধু মেয়ে দিলেই হবে। আমার বাবা আমার সাথে মোটামুটি সব রকমের ফার্নিচার দিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় দিনই ননাস তা দেখে মুখ কালো করে বলেছিলেন, এগুলো কি? এসব কোনো জিনিস হলো? এগুলো তো আমাদের লেভেলে যায় না। কি ছোট লোক! শুনে খুব কষ্ট পেলেও হাসি মুখে বলেছিলাম, আমার বাবার এর চেয়ে সামর্থ্য নেই। আমার শ্বশুর বাড়িরা বিরাট বড় লোক। শ্বশুর বেঁচে নেই। ইচ্ছে মতো টাকা উপার্জন করে প্রসাদ সম বাড়ি তৈরি করেছেন। ননাস ও আমার হাজবেন্ড তারা এক ভাই বোন। ছোটবেলা থেকেই নাকি আমার ননাস খুব জেদি ছিলেন। তার মুখের ওপর কেউ কথা বলতে পারত না। সবার ওপর অধিকার ফলাতেন, এমনকি আমার হাজবেন্ডেরও ওপরও। ননাস বিয়েও করেছিলেন নিজের পছন্দ মতো। পাগলের মতো ভালোবেসে প্রথমে গোপনে বিয়ে করেছিলেন। তার হাজবেন্ড খুব নিম্নবিত্ত পরিবারের সন্তান। ননাসকে পাত্তাও দিত না। তবুও আমার ননাস তার পিছনে খরচ করতেন অঢেল অর্থ। বছরের 300 দিনই মনে হয় তিনি বাপের বাড়িতে কাটাতেন। তখন তারা দুতলা বাড়িতে আমার জায়গা হতো না। হাজবেন্ড মাথা নিচু করে বলতেন, তুমি না হয় কয়েকটা দিন বাপের বাড়ি কাটিয়ে এসো। তারপর না চাইতেও জোর করে আমায় বাপের বাড়ি পাঠানো হতো। ব্যাপারটা আমার জন্য ছিল লজ্জাজনক। লোকের কথা বলা বলি করতে লাগলো, মেয়ের বিয়ে হয়েছে, এত ঘন ঘন কেন বাপের বাড়িতে এসে থাকে? আমার কোনো উত্তর ছিল না। শুনেছি আমার শ্বশুর বাড়িতে নাকি আগে 2-3 জন হেল্পিং হ্যান্ড থাকতো। আমাকে নেওয়ার পর তারা ওদেরকে বিদেয় করে দেয়। সব কিছু চাপিয়ে দেয় একা আমার উপর। কোনো উপলক্ষ এলেই আমায় বলতো, বাপ খোঁজ নেয় না কেন? কিন্তু আমার বাবা সবসময়ই বিশাল খরচ নিয়ে এসেছিলেন। উল্টো সেগুলো দেখে তারা আরও নাক ছিটকেছে। বাবাকে একটু বসার কথাও বলেনি। তাদের কোনো আত্মীয় স্বজনদের সাথেও তাদের ভালো সম্পর্ক ছিল না। কারো বাড়িতে গেলে খালি হাতে যেত, আবার কেউ আসলে হালকা কোনো নাস্তা খাইয়ে বিদেয় জানাতো। সব কিছু আমি সহ্য করছিলাম। এর মধ্যে আমি একটি ছেলে সন্তানের মা হই। আমার সন্তানের প্রতিও তাদের কোনো মায়া ছিল না। ননাস তো সহ্যই করতে পারতেন না। ভেবেছিলাম আমার সাথে যাই করুক, আমার সন্তানের সাথে ভালো ব্যবহার করলেই হবে। কিন্তু তাদের আচরণ দেখে মনে হতো এ তাদের বংশধর নয়। ছেলে হওয়ার পরেও আমার স্বামী আমাকে প্রায় বাপের বাড়িতে দিয়ে আসতেন। একদিন মাথা তুলে বলেছিলাম, এভাবে আমি যেতে পারবো না। আগে না হয় একটা কথা ছিল, এখন আমার ছেলে আছে। লোকেদের কথা আর কত সহ্য করব? আমার স্বামী তখন হাতে পায়ে ধরে বললেন,
তার সত্যিই কিছু করার নেই। তিনি অপারগ। বড় বোনের মুখের ওপর কথা বলার সাহস তার নেই। আমার স্বামী যে এতটা মেরুদণ্ডহীন তা ভাবতেও আমার ঘৃণা লাগছিল। 10 মাসের ছেলের মুখের দিকে তাকিয়ে তার মায়া হলো না? সে তার মা বোন থেকে আলাদা হতে পারবে না? কিন্তু তার ছেলে যে তার জন্য পাগল, সারাক্ষণ অবুঝ মনে বাবাকে খুঁজে বেড়ায়। এটা নিয়ে তার কোনো চিন্তাই ছিল না। এরপর 1.5 বছর ছিলাম বাপের বাড়ি। এই 1.5 বছরে একদিনের জন্যেও আমায় ওরা নিতে আসেনি। আমার স্বামী মাঝে মাঝে দেখতে আসতেন। শাশুড়িকে আমিই ফোন দিতাম। ননাস তো খোঁজই নেননি। 1.5 বছর পর মাত্র 1 সপ্তাহের জন্য আবার শ্বশুর বাড়িতে এলাম। ভেবেছি এই আসা যাওয়ার খেলা এবার বন্ধ হবে। কিন্তু এর মধ্যে আবার ননাস এসে উঠলেন তার স্বামী বিদেশে চলে যাওয়ায়। বিদেশে যাওয়ার সম্পূর্ণ খরচ আমার ননাস দিয়েছিলেন তার বাপের সম্পত্তি থেকে। শাশুড়ি কিংবা আমার স্বামীর কোনো কথা বলার ছিল না। আমাকে আবারও যেতে হলো বাপের বাড়ি। কেটে গেল 3টি বছর। এর মধ্যে বাবাও মারা গেলেন। আমিও কাজ শুরু করলাম। আমার বোন নার্সিংয়ে পড়তো। সে টিউশনি করে নিজের খরচ নিজেই চালিয়ে নিত। আর সবার ছোট বোন 9-এ পড়তো। এই 3 বছরে আমার স্বামী আমাকে 1 টাকাও দেয়নি। তার সন্তানেরও চিন্তা করেনি। বাবা হিসেবেও সে যে এতটা নিচু মনের হবে তা কল্পনাও করিনি আমি। সবশেষে আমার প্রচণ্ড আত্মসম্মানে লাগলো। আমিও হাত পাতিনি। নিজের মনকে শক্ত করে নিয়েছিলাম। আমার সন্তান তো তার বাবাকে চিনতই না। আমার এক খালাতো ভাই ছিলেন, যিনি মাঝে মাঝে আমাদের জন্য বাজার সদাই আনতেন। ওনার বাবা শৈশবে মারা গিয়েছেন, বিধায় বেঁচে থাকাকালীন সময়ে আমার বাবা তাকে খুব সাহায্য করেছিলেন। এর প্রতিদান স্বরূপ তিনিও আমাদের খোঁজ খবর রাখতেন। আমার ছেলেকে অনেক ভালোবাসতেন। ছেলেটাও তাকে পছন্দ করত। তাকে নিয়ে ঘোরা, আড্ডা দেওয়া, গল্প শোনানো, মোট কথা একজন বাবার যা যা করা দরকার সব আমার এই ভাইটি আমার ছেলেকে পূর্ণ করে দিলেন। এক সময় ছেলেটা তাকে বাবা বলে ডাকা শুরু করলো। কিছুতেই মামা বানানো গেল না। সে ভাবতো ইনি তার বাবা। হঠাৎ একদিন আমার স্বামী এলেন আমাকে নিতে। আমার ছেলে তাকে চিনতে না পেরে ভয়ে চিৎকার শুরু করলো। তিনি আমারই সামনে ছেলেটাকে ধমক দিলেন। বিষয়টি আমার এত খারাপ লাগলো, বোঝানো সম্ভব না। এত বছর পরে আসছে বাপের বাড়ির অধিকার ফলাতে। ছেলের কান্না দেখে আমি কঠোর কণ্ঠে তাকে বেরিয়ে যেতে বললাম। এটাও বললাম যেন ওনার মাকে নিয়ে আসেন। আমার শাশুড়ি উল্টো আমাকে হুমকি দিয়ে জানালেন দরকার হলে তার ছেলেকে আবারও বিয়ে করাবেন, আমাকে আর রাখবেন না। পরিশেষে তারা ডিভোর্স পেপার পাঠিয়ে দিল। এমনকি এটাও বলল আমি যেন কোনোদিন ছেলের দাবি নিয়ে না যাই। তারা আমার ছেলেকে চিরদিনের মতো অস্বীকার করে দিল। আমার কষ্ট লাগেনি। মন থেকে তো সেই কবেই উঠে গেছে। কাদের জন্য কষ্ট পাবো? প্রাক্তন স্বামী পুনরায় বিয়ে করলেন। খবর পেলাম এবার স্ত্রীর জন্য খুব মাথা উঁচু করে কথা বলেন। এমনকি মা ও বোনকে ডিঙিয়ে স্ত্রীকে নিয়ে কানাডায় চলে গেলেন। এদিকে আমি চেয়েছি আমার বোনকে ও ভাইয়ের নিকট বিয়ে দিতে। নিজের কথা আর ভাবছি না। কিন্তু উল্টো দেখি বোন আমাকে বলছে আমি যেন বিয়ে করে নেই। আমি রাজি হলাম না। পরে ওই ভাই গ্রামের কয়েকজন মান্যবর ব্যক্তি নিয়ে এলো। তারা আমাকে বুঝাতে লাগলেন। আমি চিন্তা করেছিলাম অবিবাহিত ছেলেকে কিভাবে বিয়ে করব। যদিও তিনি আমার 4 বছরের বড়, তবুও এটা ঠিক হবে না। এখন হয়তো আমার ছেলেকে ভালো লাগছে, পরে ভালো নাও লাগতে পারে। শেষে সবার মতামতে 1.5 বছর পর আমাদের বিয়ে হলো। বিয়ের পর অকল্পনীয় সুখ পেলাম।
আমার ছেলেকে নিজের ছেলের মতো তিনি আপন করে নিলেন। আমার খালা অর্থাৎ শাশুড়ি, তিনিও অনেক ভালোবাসতেন। কেটে গেল আরও 6টি বছর। এর মধ্যে আমাদের এক মেয়েও হয়েছে। হঠাৎ একদিন আমার ছেলের স্কুলের সামনে প্রাক্তন শাশুড়িকে দেখতে পেলাম। এক নাগাড়ে কয়েকদিন তিনি দূর থেকে আমার ছেলেকে দেখতেন। শেষে একদিন আমি তার মুখোমুখি হলাম। জানলাম অনেক কথা। প্রাক্তন ননাসের মাত্র বিদেশে প্রসেসিং চলছিল। এমন সময় নাকি খবর এলো ওনার স্বামী ওখানে আরেকটি বিয়ে করেছেন। এরপর ননাস তার নামে মামলা দিলে সেও ডিভোর্স পাঠিয়ে দেয়। ডিভোর্সের পরেও তাদের একে অপরের মধ্যে চলছিল প্রতিশোধের আগুন। ওদিকে আমার প্রাক্তন স্বামী তার বর্তমান স্ত্রীকে নিয়ে এত পরিমাণ ভ্রমণ, শখ, বিলাসিতা করেছেন, শেষ পর্যন্ত তাকে লোন করতে হচ্ছিল। লোনের সংখ্যা বেড়ে আকাশচুম্বী হয়ে যায়। পরিশোধ করতে না পারায় তাকে আটক করা হয়। যতদিন না তিনি পরিশোধ করবেন ততদিন তাকে দেশে আসতে দেওয়া হবে না। তার স্ত্রীও নাকি তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। আমার প্রাক্তন স্বামী এবং ননাস মামলার পিছনে এত পরিমাণ খরচ করেছে, এখন তাদের অবস্থা পথে নামার মতো। দুই ভাই বোনের মধ্যেও ফাটল ধরেছে। একে অপরকে তারা দোষারোপ করে। শাশুড়ির আর নাতি নাতনিদের মুখে দেখা হলো না, তাই তিনি এত বছর পর ত্যাগ করা নাতিকে দেখতে আসলেন। আমার ছেলে তার দাদিকে চিনতে পারেনি, চেনার কথাও না। আমার বর্তমান স্বামী কঠোরভাবে নিষেধ করেছেন তিনি যেন আমাদের ছেলেকে আর ফলো না করেন। কোনোভাবেও তাকে দেখতে দেওয়া হবে না। সব শেষে আমরা এখন বেশ ভালোই আছি। জীবন কোথা থেকে কোথায় নিয়ে এলো টেরও পেলাম না। কখনো ভাবিনি আমি সুখী হতে পারবো। অনেক সময় মনে হয়েছে মরে গেলেই বুঝি ভালো, কিন্তু আজ বুঝলাম বেঁচে থাকলে অনেক কিছু বদলায়। নিজের মনোবল তৈরি করলে পাথরও পথ খুলে দেয়। শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। নিজেকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা নিজেকেই করতে হবে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।